আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। চন্দ্র জয়ের মহড়া শেষ, আর্টেমিস 2 এর সাফল্য 2028-এর চন্দ্রাভিযান নিয়ে নতুন আশার আলো। বেইজিং থেকে ধেয়ে আসছে মারণাস্ত্র, মধ্যপ্রাচ্যের আকাশ দখলে চীনের নতুন যুদ্ধের ছক ফাঁস। জনগণের করের টাকায় যুদ্ধ কেন, ট্রাম্পের ইরান হামলা নিয়ে সরব প্রগতিশীল নেতারা। ল্যাটিন আমেরিকায় নির্বাচনের ঝড়, দক্ষিণ আমেরিকার অর্ধেক মানুষের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 52 বছর পর গভীর মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরল নাসার আর্টেমিস 2 মিশন। ওরিয়ন ক্যাপসুলের এই সফল অবতরণ কেবল একটি মিশনের শেষ নয়, বরং 2028 সালে চাঁদে মানুষের পুনরায় পা রাখার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল। নাসা কি পারবে নির্ধারিত সময়ে লুনার ল্যান্ডার নিয়ে চাঁদের মাটিতে পৌঁছাতে? পরবর্তী বড় মিশনগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। দীর্ঘ 5 দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ল নাসা। চাঁদের চারপাশ ঘুরে 10 দিনের এক রোমাঞ্চকর মিশন শেষে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন আর্টেমিস 2 এর 4 বীর মহাকাশচারী। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5:07 ক্যালিফোর্নিয়ার সানদিয়াগো উপকূলে প্রশান্ত মহাসাগরে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি অবতরণ করে। আর্টেমিস 2 ছিল 1972 সালের পর নিম্ন কক্ষপথের বাইরে প্রথম কোনো মানব মিশন। নাসা কর্মকর্তারা জানিয়েছেন এই মিশনের সাফল্য তাদের আগামী মিশনের পথ আরও প্রশস্ত করেছে। পরবর্তী মিশন অর্থাৎ আর্টেমিস 3 বর্তমানে 2027 সালে পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। এই মিশনে পৃথিবীর কক্ষপথ থেকে স্পেস এক্স বা ব্লু অরিজিনের চন্দ্রযানগুলোর সক্ষমতা পরীক্ষা করা হবে। মিশন ডিরেক্টর রিক হ্যানফ্লিং জানিয়েছেন, আর্টেমিস 2 থেকে প্রাপ্ত শিক্ষা, বিশেষ করে মহাকাশযানের পরিচালনা এবং গভীর মহাকাশ মিশনের নিয়ন্ত্রণ কক্ষ সামলানোর অভিজ্ঞতাগুলো আগামী অভিযানে কাজে লাগানো হবে। তবে নাসার আসল চমক থাকছে আর্টেমিস 4 মিশনে, যেখানে 2028 সালের শুরুতেই মানুষকে আবারও চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। ওরিয়ন প্রোগ্রাম ম্যানেজার হাওয়ার্ড হু একটি আবেগপূর্ণ বার্তায় বলেন, ছোটবেলায় বাবার সাথে স্টার ওয়ার্স দেখে তিনি মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছিলেন। তিনি আশা করেন আর্টেমিস 2 মিশন সারা বিশ্বের শিশুদের অনুপ্রাণিত করবে মহাকাশ বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে এবং সব বড় স্বপ্ন দেখতে। নাসার এই সাফল্য প্রমাণ করে যে মানুষ আবারও তার সীমানা পেরিয়ে নক্ষত্রের কাছাকাছি পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার এই লড়াই এখন কেবল সময়ের ব্যাপার। একদিকে শান্তির মধ্যস্থতা, অন্যদিকে তলে তলে অস্ত্র সরবরাহ, মধ্যপ্রাচ্যের দাবা খেলায় চীন কি তবে ডাবল গেম খেলছে? যুদ্ধবিরতির সুযোগে ইরানের আকাশকে দুর্ভেদ্য করতে বেইজিং থেকে ধেয়ে আসছে নতুন মিসাইল সিস্টেম। মার্কিন গোয়েন্দা সংস্থার এই চাঞ্চল্যকর রিপোর্টে এখন ঘুম কেড়েছে ওয়াশিংটনের। পুরো ঘটনাটি ঠিক কতটা বিপজ্জনক, চলুন দেখা যাক। একদিকে শান্তির মধ্যস্থতা, অন্যদিকে তলে তলে অস্ত্র সরবরাহ, মধ্যপ্রাচ্যের দাবা খেলায় চীন কি তবে ডাবল গেম খেলছে? যুদ্ধবিরতির সুযোগে ইরানের আকাশকে দুর্ভেদ্য করতে বেইজিং থেকে ধেয়ে আসছে নতুন মিসাইল সিস্টেম। মার্কিন গোয়েন্দা সংস্থার এই চাঞ্চল্যকর রিপোর্ট এখন ঘুম কেড়েছে ওয়াশিংটনের। পুরো ঘটনাটি ঠিক কতটা বিপজ্জনক, চলুন দেখা যাক। সদ্য সমাপ্ত 5 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুদ্ধবিমানের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড। গোয়েন্দা তথ্যানুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ধরনের আরও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে তুলে দিতে পারে চীন। ধারণা করা হচ্ছে আসল উৎস গোপন রাখতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বেইজিং। চীনের এই পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে মনে করছে ওয়াশিংটন, কারণ গত সপ্তাহেই বেইজিং দাবি করেছিল যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করছে। এমনকি আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে, যেখানে তিনি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
ওয়াশিংটনে নিযুক্ত চীন দূতাবাস অবশ্য এই খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে চীন কোনো পক্ষকেই সরাসরি অস্ত্র সরবরাহ করছে না। তবে বিশ্লেষকরা বলছেন চীন কৌশলগতভাবে ইরানের মিত্র হিসেবে থাকতে চায়, কারণ তারা ইরানের তেলের ওপর নির্ভরশীল। তারা হয়তো এই যুক্তি দেখাবে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রক্ষামূলক অস্ত্র, কোনো আক্রমণাত্মক হাতিয়ার নয়। গত সপ্তাহে ইরানের হাতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকেই এই রহস্য ঘনীভূত হচ্ছে। ইরান দাবি করেছে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করেছে। চীন যদি সত্যি এই অস্ত্র সরবরাহ বাড়িয়ে দেয়, তবে আগামী মাসের ট্রাম্প শি বৈঠকে যে উত্তপ্ত হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব রাজনীতি এখন খাদের কিনারে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরান সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই চরম উস্কানিমূলক বার্তার পর ডেমোক্রেটিক পার্টিতে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। দাবি উঠেছে তাকে ক্ষমতা থেকে সরানোর। তবে এই প্রতিবাদের আড়ালে ডেমোক্রেটদের ভেতরেই চলছে এক আদর্শিক লড়াই। প্রগতিশীল নেতারা বলছেন 2024 সালের পরাজয় থেকে শিক্ষা নিয়ে দলকে এখন পুরোপুরি যুদ্ধবিরোধী অবস্থানে আসতে হবে। তাদের দাবি পেন্টাগনের বিশাল বাজেট কমিয়ে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হোক। অন্যদিকে মধ্যপন্থীরা ট্রাম্পের আগ্রাসনের প্রতিবাদ করলেও মার্কিন বিশ্ব আধিপত্য বজায় রাখার পক্ষেই কথা বলছেন। এদিকে যুদ্ধের প্রভাবে তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সাধারণ আমেরিকানদের ক্ষোভ এখন তুঙ্গে। ট্রাম্পের এই একতরফা যুদ্ধ কি আমেরিকাকে নতুন কোনো মহাবিপর্যয়ে ফেলবে, নাকি 2028 সালের নির্বাচনের আগে ডেমোক্রেটরা নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে ঘুরে দাঁড়াবে? ল্যাটিন আমেরিকার রাজনীতিতে এখন এক বিশাল পরিবর্তনের হাওয়া বইছে। চলতি বছর এই অঞ্চলে প্রায় অর্ধেক জনসংখ্যার দেশগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই প্রতিটি নির্বাচনই বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রবর্তিত ডনরো ডক্ট্রিন দক্ষিণ আমেরিকার দেশগুলোর রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এখন সাজ সাজ রব। কোস্টারিকা থেকে শুরু করে পেরু, কলম্বিয়া এবং ব্রাজিল সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হোয়াইট হাউস। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ল্যাটিন আমেরিকাকে সরাসরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনতে মরিয়া। ট্রাম্পের এই নতুন নীতিকে বলা হচ্ছে ডনরো ডক্ট্রিন। হোয়াইট হাউসের দাবি, দীর্ঘ অবহেলার পর ট্রাম্প পশ্চিম গোলার্ধে আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে সফল হয়েছেন। ভেনেজুয়েলায় মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং মেক্সিকো সীমান্তে রেকর্ড কড়াকড়ির পর ট্রাম্পের নজর এখন আঞ্চলিক নির্বাচনে। ইতিমধ্যেই হন্ডুরাস এবং আর্জেন্টিনায় ট্রাম্পের পছন্দের প্রার্থীরা জয়লাভ করেছেন। সেখানে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তার পছন্দের প্রার্থী না জিতলে দেশগুলো কোনো অর্থনৈতিক সহায়তা পাবে না। এই হুমকির রাজনীতি বা ইলেকটোরাল এক্সটর্শন এখন ল্যাটিন আমেরিকার প্রতিটি ভোটারের মনে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের পরবর্তী বড় লক্ষ্য এখন ব্রাজিল এবং কলম্বিয়া। ব্রাজিলের বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে সরিয়ে নিজের ঘনিষ্ঠ মিত্র বলসোনারো পন্থীদের ক্ষমতায় ফেরাতে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন রয়েছে। অনেক বিশ্লেষক একে ভোটারদের উপর সরাসরি চাপ হিসেবে দেখছেন। একদিকে অর্থনৈতিক মন্দা আর অন্যদিকে ওয়াশিংটনের কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ। ল্যাটিন আমেরিকা কি পারবে তার নিজের রাজনৈতিক পরিচয় ধরে রাখতে, নাকি ট্রাম্পের এই একচ্ছত্র আধিপত্যের কাছে নতি স্বীকার করবে গোটা দক্ষিণ গোলার্ধ? সময় সেই উত্তর দেবে। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কি আবারও রাজনীতিতে ফিরছেন? দীর্ঘ নীরবতা ভেঙে এবার নিজেই দিলেন সেই ইঙ্গিত। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তবে কেবল হ্যারিসই নন, 2028 সালের টিকিট পেতে ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন প্রভাবশালী নেতা এখন থেকেই তৎপর হয়ে উঠেছেন। আর কারা রয়েছেন এই দৌড়ে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক কনভেনশনে আল শার্পটনের এক প্রশ্নের জবাবে কমলা হ্যারিস সরাসরি বলেন, আমি আবারও লড়ার কথা ভাবছি। 2024-এর ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে পরাজয়ের পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বিশেষ করে গত বছর তার আত্মজীবনের প্রকাশের পর এবং দক্ষিণ আমেরিকার 4 রাজ্যে ডেমোক্রেটিক পার্টির ইভেন্টে তার উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছিল।
কনভেনশনে হ্যারিস বলেন, আমি 4 বছর প্রেসিডেন্টের একেবারে কাছাকাছি থেকে কাজ করেছি। আমি জানি এই পদের গুরুত্ব এবং দায়িত্ব কতটা। ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, বর্তমান অবস্থা সাধারণ মানুষের জন্য মোটেও কার্যকর নয়। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ এবং ন্যাটোর মতো মিত্রদের সাথে ট্রাম্পের তিক্ত সম্পর্কের তীব্র নিন্দা জানান তিনি। তবে কেবল হ্যারিসই নন, 2028 সালের টিকিট পেতে ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন প্রভাবশালী নেতা এখন থেকেই তৎপর হয়ে উঠেছেন। এই দৌড়ে রয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো, ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুর, ইলিনয়ের জেবি প্রিটস্কার এবং সাবেক পরিবহন সচিব পিট বুটিগিগ। কনভেনশনে এই প্রত্যেক নেতা তাদের নিজ নিজ সাফল্যের খতিয়ান তুলে ধরেন এবং ট্রাম্পের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেন। যদিও 2026 সালের মিড টার্ম নির্বাচন এখন ডেমোক্র্যাটদের প্রধান লক্ষ্য, কিন্তু 2028 সালে হোয়াইট হাউসের হাল কে ধরবেন তা নিয়ে দলটির ভেতরে ইতিমধ্যেই এক বড় বিতর্কের সূচনা হয়েছে। কমলা হ্যারিস কি পারবেন তাদের দলের আস্থা ফিরে পেতে, নাকি নতুন কোনো মুখ আসবে নেতৃত্বে? সেই উত্তর সময়ই দেবে। ভিডিও গেম খেলা কি কেবলই সময় নষ্ট? মার্কিন সরকারের নতুন এক উদ্যোগ বলছে একদমই না, বরং গেমিংয়ে দক্ষ তরুণদের এখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে নিয়োগ দিতে চাইছেন বাইডেন ট্রাম্প আমলের ধারাবাহিকতায় থাকা পরিবহন দপ্তর। বছরে $1,55,000 বেতনের এই চাকরি কেন গেমারদের দেওয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফেডারেল ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে গোমরদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য 2028 সালের মধ্যে প্রায় 9,000 নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ দেওয়া। এই পদের জন্য কোনো কলেজ ডিগ্রির প্রয়োজন নেই, বরং গোমরদের মধ্যে থাকা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মাল্টিটাস্কিং দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই নিয়োগের পেছনে রয়েছে গত মার্চে নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সেখানে একটি এয়ার কানাডা ফ্লাইট রানওয়েতে থাকা ফায়ার ট্রাকের সাথে ধাক্কা লেগে 2 পাইলটের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে যে কর্মী সংকটের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলিংয়ে বড় ধরনের ত্রুটি ছিল। এই সংকট কাটাতে পরিবহন সেক্রেটারি শন ডাফি গোমরদের নিয়োগ দেওয়ার জন্য সুপার চার্জিং ক্যাম্পেইন শুরু করেছেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে 11,000 কন্ট্রোলার কাজ করছেন এবং আরও 4,000 প্রশিক্ষণাধীন রয়েছেন। গত 1 বছরেই রেকর্ড 2,400 নতুন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। শন ডাফি জানান, মার্কিন নাগরিকরা চায় সবচেয়ে যোগ্য ব্যক্তিটি যেন কন্ট্রোল টাওয়ারে থাকে। তার লিঙ্গ বা জাতিগত পরিচয় এখানে মুখ্য নয়। এটি মূলত সাবেক সেক্রেটারি পিট বুটিগিগের ডাইভার্সিটি বা ডিআই নীতির থেকে কিছুটা সরে এসে মেধাতন্ত্র বা মেরিটের উপর ভিত্তি করে নিয়োগ দেওয়ার একটি বড় পদক্ষেপ। প্রশিক্ষণ শেষ হওয়ার 3 বছরের মধ্যেই এই চাকরির বেতন হতে পারে $1,80,00,000 টাকারও বেশি। দেশজুড়ে তরুণ গোমরদের মধ্যে এই খবর এখন ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। আমেরিকার আবাসন বাজার এখন সাধারণ মানুষের নাগালের বাইরে, যার নেপথ্যে রয়েছে ওয়াল স্ট্রিটের বড় কোম্পানিগুলোর আগ্রাসী বিনিয়োগ। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতি এই প্রথার মূলে আঘাত হানতে যাচ্ছে। বড় ইনভেস্টরদের অগ্রাধিকার কমিয়ে সাধারণ আমেরিকানদের জন্য বিশেষ সুযোগ তৈরির এই লড়াই কি সফল হবে, নাকি স্কট ওয়ারেন বিল বাজার ব্যবস্থায় নতুন কোনো অস্থিরতা ডেকে আনবে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকায় নিজের একটি বাড়ি কেনা এখন সাধারণ মানুষের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কিন্তু কেন? এর অন্যতম কারণ ওয়াল স্ট্রিটের বড় বড় কোম্পানিগুলো। তারা নগদ অর্থ দিয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা হাজার হাজার বাড়ি কিনে নিচ্ছে এবং সেগুলো চড়া দামে ভাড়া দিচ্ছে। তবে এবার এই প্রথার অবসান ঘটাতে বড় ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী এখন থেকে আবাসন বাজারে বড় বিনিয়োগকারীদের চেয়ে সাধারণ বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াল স্ট্রিট চাইলে বাড়ি কিনতে পারে, কিন্তু তারা হাড বা ভা এর মতো কোনো সরকারি ফেডারেল এজেন্সির কাছ থেকে কোনো আর্থিক সুবিধা বা সাহায্য পাবে না। সবচেয়ে বড় চমক হলো নিলামে ওঠা বা ফ্লোর ক্লোজড প্রপার্টি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতারা এখন থেকে 30 দিনের একচেটিয়া সুযোগ পাবেন। অর্থাৎ বড় কোনো ইনভেস্টর আসার 1 মাস আগেই সাধারণ আমেরিকানরা সেই বাড়িটি কেনার সুযোগ পাবেন। ট্রাম্পের লক্ষ্য হলো বাড়িকে কেবল বিনিয়োগের বস্তু হিসেবে নয়, বরং একটি পরিবারের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত করা।
তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সিনেটে পাশ হওয়া স্কট ওয়ারেন বিল নিয়ে অনেক বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিলে বড় বিনিয়োগকারীদের আগামী 7 বছরের মধ্যে তাদের বর্তমান সব বাড়ি বিক্রি করে দিতে বাধ্য করার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে জোরপূর্বক বিনিয়োগ তুলে নেয়ার এই সিদ্ধান্ত বাজার ব্যবস্থায় নতুন কোনো অস্থিরতা বা মন্দা ডেকে আনতে পারে। ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন আইন এবং হাউজিং মার্কেট নিয়ে এই নতুন লড়াই কি সাধারণ আমেরিকানদের নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি এটি ওয়াল স্ট্রিটের সাথে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? সিলেটে প্রথমবারের মতো চালু হলো কৃষকের হাট। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকালে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সিলেট নগরীর টিলাঘর পয়েন্ট সংলগ্ন এলাকায় শুরু হলো কৃষকের হাট, যেখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করবেন ভোক্তাদের কাছে। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য, এই স্লোগানে শুরু হওয়া এই হাটে নেই কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সরকার বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাট বসবে, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি বা অতিরিক্ত খরচের সুযোগ থাকবে না। আমাদের এখানে কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে, তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে, তখন দেখা যায় যে সেটি ক্রয় সীমার বাইরে। মাঝখানে অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সুযোগ থাকে, খরচের সুযোগ থাকে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী, তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি। এছাড়া কৃষি উৎপাদন বাড়াতে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং খাল পুনঃখননের ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। আজকে কৃষিবিদরা একেবারে গ্রাসরুট লেভেলে কৃষকদের কাছে যে সেই প্রযুক্তিটা পৌঁছায় দিচ্ছে। দিন শেষে যদি কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যদি সঠিক মূল্য না পায়, তাহলে কৃষক কিন্তু ডিমোটিভেটেড হবে। সেই জন্য আজকে সরকারের এই বিষয়টি একটি কৃষি বিভাগের সাথে আপনারা যারা এগ্রিকালচার মার্কেটিং আছে, জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এটি একটি অসাধারণ উদ্যোগ। চলো ওদের ভবিষ্যতে, তবে হ্যাঁ নির্ভর করবে আর সফলতার উপরে। আমরা এটাকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে এই মার্কেটটা স্থায়ী রূপ ধারণ করে। এবং এইটা স্থায়ী রূপ মোটামুটি সফল হলেই কিন্তু এই শহরে আরও 2টা বা 3টা মার্কেট করা আমাদের পরিকল্পনা আছে। এবং এটা আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে এইটা সারা দেশে আমরা আস্তে ছড়িয়ে দেবো, যাতে করে কৃষক উপযুক্ত মূল্য পায়। একই সাথে যারা আপনার আমাদের ক্রেতা বা ভোক্তা আছেন, তারা তুলনামূলকভাবে কম মূল্যে একটা নিরাপদ পণ্য ক্রয় করতে পারেন। আর এই বাজারটিতে কোনো ধরনের ভাড়া নাই, কোনো কিছু নাই। এখানে সার্বিক মনিটরিংয়ের জন্য আমাদের কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থাকবে, কৃষি বিপণন থাকবে, এবং এখানে একজন অফিসারকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এখানে একটা অফিসার মধ্যে করে দিয়েছি যে থাকবেন, যাতে করে বাজার ম্যানেজমেন্টে কোনো ধরনের সমস্যা না হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সফল হলে কৃষকরা পাবেন ন্যায্য মূল্য আর সাধারণ মানুষ কিনতে পারবেন কম দামে নিরাপদ ও তাজা পণ্য, যা বাজারে ইতিবাচক পরিবর্তন আনবে। এখানে আসলে যারা আসছে সবাই আমাদের সদর উপজেলার কৃষক আছে, পাশাপাশি দক্ষিণ সুরমা উপজেলার কিছু কৃষক আছে। তারা তাদের উৎপাদিত যে পণ্য, এই পণ্যটাই কিন্তু নিয়ে আসছে বাজারে। উৎপাদিত পণ্য তারা হয়তো বিক্রি করে কোনো একটা মাধ্যমে, মানে মাঝখানে আরেকজন থাকে, সে অন্য জায়গায় নিয়ে বিক্রি করে। এতে হয় কি, ওনারাও সঠিক রেটটা পাচ্ছেন না, আবার ক্রেতাও কিন্তু বেশি দামে কিনছে। এখানে এটা হবে যে ওনারা ওনাদের উৎপাদিত পণ্য নিজেরা প্রতিদিন সকালে তুলবে এবং এখানে নিয়ে আসবে, এবং ক্রেতারা ফ্রেশ জিনিসটা পাবে, সঠিক মূল্যে পাবে। সরকারে বর্তমানে আপনার এই যে বাজারও আমরা আসছি, সকলও মানে কৃষক, আমরা বিষমুক্ত ফরমালিন মুক্ত মাল নিয়ে আসছি। আমরা তো বইয়া বেচতে পারি না, পাইকারি বেশি তো দলালকল থাকে। বাজারও গেলে সময় সাম পাই না, কৃষকে আমরা মাইর খাই। এখন যদি আমরা সরাসরি আপনার বাজার পাই,
মাননীয় মন্ত্রী আমরা বোয়ার সুযোগ সুবিধা দেন, তাহলে ভোক্তারাও আপনার কাছ থেকে আমরা ন্যায্য মূল্য মাল নিতে পারবো বা আমরা বেচবো। আমরাও খুব পাবলিকরা যখন এখানে সবজি বা অন্যান্য তরকারি নিয়ে আসবে, ওনারা ন্যায্য মূল্য পাবে এবং যারা ভোক্তা আছেন, ক্রেতা আছেন, ওরা সহজ মূল্যে এখান থেকে কিনতে পারে সরাসরি কৃষকের থেকে। যেমন ভুক্তভোগী আসলাম যে কোনো বাজারও গেলে আমরা তারা যে আরও অন্য দালাল হল আছে তারা বইবা লাগি দিত না, তা আমরা কমাইয়া দিলাই তারা বেশি বেছে, ও কারণে আমরা দিত না। এখন ইলা যে জায়গাটা দিছে আমরা ইলা জায়গা দিয়ে বাজারটা দেয় আর কৃষক ইলা বাজার পায়, কৃষক আরও উপকৃত হইব। কৃষকের হাট এই উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।